তো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন এ নিউ ভিডিও। দেখো, আজকে আমরা ভিডিওতে যেটা আলোচনা করব সেটা তোমাদের ক্লাস 12-এর সামনে টেস্ট পরীক্ষা আসতে চলেছে। তো এই টেস্ট পরীক্ষাকে সামনে রেখে আমরা এমসিকিউ সিরিজ চালু করছি, যে এমসিকিউ এ তোমাদের 14টা নাম্বার থাকে। তো তোমরা যদি এমসিকিউগুলো টোটাল ঠিক করতে পারো, তোমরা আরামসে ইজিলি 14 নাম্বার পেয়ে যাবে। তো আজ থেকে আমরা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত সমস্ত বিষয় টপিক অনুযায়ী এবং টোটাল যে সমস্ত কিছুর সেট আলোচনা করব, এবং সেই সেট আলোচনার মধ্যে যতগুলো এমসিকিউ থাকবে, মোটামুটি টার্গেট আছে তোমাদের 300খানা এমসিকিউ আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব টোটাল। তো এই 300খানা এমসিকিউ তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, তো আরামসে যে কোনো এমসিকিউ এর কনসেপ্ট তোমাদের তৈরি হয়ে যাবে। তো আজকে আমাদের সেই এমসিকিউ সিরিজের সেট ওয়ানের তোমাদের ক্লাস 12-এর প্রশ্ন, এবং সেই প্রশ্নের যে সমস্ত উত্তর সেগুলো আমরা ব্যাখ্যার সময় অ্যানালাইসিস করে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা 2024 সালে যে টেস্ট পরীক্ষা দিতে চলেছো, সেই টেস্ট পরীক্ষাতে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবং 2025 সালে যে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফিজিক্সে তোমরা আশা করি টোটালি কমন পেয়ে যাবে। এবং এরপরে এমসিকিউ সিরিজ শেষ হয়ে গেলে আমরা লং অ্যান্সার সিরিজও চালু করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো যারা যারা চ্যানেলে প্রথম এসেছো, চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো এই চ্যানেলে আমি 9-10 সমস্ত বিষয়ের ভিডিও কনসেপ্ট এবং সাজেশন আলোচনা করে থাকি, এবং 11-12-এর বাংলা, ইংরাজি এবং ফিজিক্সের সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে থাকি। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা তোমাদের বলেছে, প্রথম একের দাগের এমসিকিউ কোশ্চেন বলেছে। সেই এমসিকিউ কোশ্চেনে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের ওপর 6 কুলম্ব আধান রাখা হয়েছে। তো আধানের তলমাত্রিক ঘনত্ব কুলম্ব পার মিটার স্কোয়ার এককে কত হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তো এখানে ফার্স্ট বাহু বলে দিয়েছে কত। বাহু হচ্ছে ঘনকের 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার মানে তোমরা জানো 5/100 এত মিটার। আর কি বলে দিয়েছে, ঘনকের এরিয়া। ঘনকের এরিয়া কত হয়? তো ঘনকের এরিয়া হয় 6a²। এ যদি বাহু হয় 6a², তাহলে এখান থেকে হয়ে যাবে 6 × 5/100 এর হোল স্কোয়ার। বোঝা গেছে? তো এখান থেকে যাবে 6 × 25, নিচে হয়ে যাবে তোমাদের 100 × 100। তো বোঝা গেছে? এবার যেটা তলমাত্রিক ঘনত্ব, তো তলমাত্রিক ঘনত্ব সিগমা তলমাত্রিক ঘনত্ব হয় সিগমা ইকুয়াল টু কিউ আপন এরিয়া। তো কিউ এর মান কত দেওয়া আছে? 6 কুলম্ব দেওয়া আছে। তোমাদের এরিয়ার মান কত হবে? এরিয়ার মান হয়ে যাবে 6 × 25, তার নিচে চলে যাবে তোমাদের 100 × 100। তো এখান থেকে দেখো 6 কেটে যাবে, তো উপরে চলে যাবে তোমাদের 100 × 100, এবং নিচে পড়ে থাকবে 25। কাটাকাটি করলে 25/4, তাহলে 400। তাহলে অ্যান্সার হয়ে যাবে 400 কুলম্ব পার মিটার স্কোয়ার এককে। অ্যান্সার কত হয়ে যাবে? তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট দুয়ের কোশ্চেনটা দেখো। দুয়ের কোশ্চেনটা হচ্ছে তোমাদের E = 4i ক্যাপ 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ আবল্য বিশিষ্ট এস এর মান দেওয়া আছে একটা ক্ষেত্রের মধ্য থেকে তড়িৎ ক্ষেত্র শূন্য। তড়িৎ ক্ষেত্র যদি শূন্য হয়, তাহলে আমরা ইজিলি বলতে পারি E.S = 0। তাহলে E.S যদি 0 হয়, তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসাবো 4i ক্যাপ প্লাস হচ্ছে 5j ক্যাপ। 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস হয়ে যাবে 3k ক্যাপ। বোঝা গেছে? আচ্ছা, ডট এর সাথে কত হয়ে যাবে? ডট প্রোডাক্ট এস হয়ে যাবে 4i ক্যাপ মাইনাস হয়ে যাবে a j ক্যাপ প্লাস হচ্ছে কত হয়ে যাবে 2k ক্যাপ। এর মান হচ্ছে 0। যদি আমরা ডট প্রোডাক্ট করি, আয়ের সাথে আই, জের সাথে জে, কে এর সাথে কে হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো 4×4 = 16 প্লাস মানে হচ্ছে -5 প্লাস 3 × 2 6 = 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 5a = 22। তাহলে এখান থেকে a এর মান হয়ে যাবে 22/5। তাহলে যদি আমরা ভাগ করি 5×4 = 20, 5×4 = 20, তাহলে এখান থেকে 4.4 অ্যান্সার। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তিনের যে কোশ্চেনটা বলেছে, তিনের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষাতে অনেক সময় আসে। তো তিনের কোশ্চেনটা একটা গ্যালভানোমিটার আছে, এর সমান্তরালে কত মানের শান্ট যোগ করলে শান্টের মধ্য দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হবে। তো আমাদেরকে সেই শান্টের মান নির্ণয় করতে হবে। তো আমরা এটা ক্লিয়ার করে দিই। দেখো, তিনের অঙ্কটা করার আগে তাহলে আমরা সার্কিট এঁকে নেব। তোমাদের ডিটেল কনসেপ্টটা আমি এটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে হবে। তো আমরা যদি একটা গ্যালভানোমিটার নিয়ে নিই, ধরো এখানে তিনের অঙ্কটার ক্ষেত্রে তিনের অঙ্কটা একটা গ্যালভানোমিটার, এখান থেকে কারেন্ট আই যাচ্ছে,
তো এখানে আমরা এ পয়েন্ট নিয়ে নিচ্ছি এবং এখানে একটা গ্যালভানোমিটার যোগ করে দিচ্ছি। গ্যালভানোমিটার যোগ, এটা হচ্ছে তোমাদের বি পয়েন্ট, এবং এই বি এ আর বি পয়েন্টের মধ্যে আমরা একটা শান্ট যোগ করেছি। ঠিক আছে, শান্টের রোধ হচ্ছে এস, গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি। আচ্ছা, যে কারেন্টটা আসছে আই কারেন্টটা, তাহলে এটা যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আই জি পরিমাণ কারেন্ট যাবে এবং শান্টের মধ্য দিয়ে আই এস পরিমাণ কারেন্ট যাবে। বোঝা গেছে? আচ্ছা, এ পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স ভি এ, আর হচ্ছে বি পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি বি। তাহলে এখান থেকে যে জি এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা আই জি, এস এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে আই এস। তাহলে এখানে আই এর মানটা কত? আই এর মান হয়ে যাবে আই জি প্লাস হচ্ছে আই এস। বোঝা গেছে? তাহলে আমরা প্রথম ক্ষেত্রে লিখতে পারি যে দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু গ্যালভানোমিটারের কারেন্ট ইন্টু গ্যালভানোমিটারের রোধ। আবার কি লিখতে পারি? দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স দুটো পয়েন্টের মধ্যে আই এস শান্টের কারেন্ট ইন্টু শান্টের রেজিস্ট্যান্স। বোঝা গেছে? তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে দুটো যদি তুলনা করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আই জি ডট জি ইকুয়াল টু আই এস ডট হচ্ছে এস। তাহলে এখান থেকে পেয়ে যাব আই জি আপন আই এস ইকুয়াল টু হয়ে যাবে তোমার এস আপন জি, এস আপন জি। কিন্তু এখানে আমাদের টোটাল কারেন্টের যেহেতু এখানে কোশ্চেনটা বলেছে, তাহলে আমাদের টোটাল কারেন্টটা বের করে নিতে হবে। আইএস আর আই এর মধ্যে রিলেশন বের করতে হবে। তাহলে ওপর নিচে আমরা যদি যোগ করি আই জি প্লাস আই এস, নিচে পড়ে থাকবে আই এস ইকুয়াল টু, এইদিকে ওপর নিচে যোগ হবে এস প্লাস জি, আর নিচে পড়ে থাকবে জি। আচ্ছা, এই যে প্রবাহটা টোটাল আই, নিচে পড়ে থাকবে আই এস, তাহলে এখান থেকে হয়ে যাবে এস প্লাস জি, আর নিচে পড়ে থাকবে জি। তো এটাকে বাদ দিয়ে যদি আমরা আইএস বের করতে যাই তাহলে দেখো আইএস হয়ে যাবে, আইএস হয়ে যাবে কোনাকুনি গুণ হয়ে যাবে আইএস ইকুয়াল টু, তাহলে ওপরে চলে যাবে জি আর নিচে পড়ে চলে আসবে এস প্লাস জি, আর ইনটু কত পড়ে থাকবে? ইনটু পড়ে থাকবে আই। এই হচ্ছে তোমাদের ফাইনাল রিলেশন যেটা আমরা পেয়ে গেলাম। তো এটা তোমরা ভালো করে রিলেশনটা জেনে রাখবে। তো এখানে আরেকটা তোমাদের মনে রাখার ফর্মুলা দেখো, শান্টের কারেন্ট মানে উল্টোটার রোধ হবে জি, আর নিচে হবে টোটাল রেজিস্ট্যান্স এস প্লাস জি ইন্টু টোটাল কারেন্ট। তো এখান থেকে আমরা যে ভ্যালুটা বের করব, কি ভ্যালু বের করব? এখান থেকে আমাদেরকে যে কোশ্চেনটা বলেছে যে শান্টের মধ্য দিয়ে মূল প্রবাহের 1/n অংশ যদি প্রবাহিত হয় তাহলে কত মানের শান্ট যোগ করতে হবে? তো এস এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কার মানটা নির্ণয় করতে হবে? এস এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, আর কি বলে দিয়েছে? এখানে আই বলে দিয়েছে। এখানে আই এস, আই এসটা শান্টের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে মূল প্রবাহের n1/n অংশ, তাহলে আই এস ইকুয়াল টু আই বাই এন। তো এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিয়ে দিয়েছি। তোমাদের অঙ্কটা শুরু করতে হবে এই 3 নম্বর ইকুয়েশনটা দিয়ে। যেহেতু এমসিকিউ, আমি তোমাদের ডিটেলস অ্যানালাইসিস করে দিলাম যে সূত্রটা কোথা থেকে আসছে। তো কিন্তু তোমরা এমসিকিউ করার সময় ডাইরেক্ট এই সূত্রটা থেকে শুরু করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তো আমি দেখো এবার এখান থেকে অঙ্কটা করছি। তাহলে এখানে আইএস এর মানটা দিয়ে বসিয়ে দিই। তো এই যে 3 নম্বর ইকুয়েশন আইএস বলেছে কত? 1/n, আর ডান দিকে পড়ে থাকবে জি আপন, নিচে পড়ে থাকবে এস প্লাস জি ইন্টু আই। তাহলে উভয় পক্ষের এ আই আই কেটে যাবে। তাহলে এখানে যদি কোনাকুনি গুণ করি এস প্লাস জি ইকুয়াল টু এন ইন্টু জি, তাহলে এখান থেকে এস এর মান হয়ে যাবে এন ইন্টু জি মাইনাস জি। তাহলে এখান থেকে জি কমন নিয়ে আমরা হয়ে যাবে এন মাইনাস ওয়ান। তাহলে যে শান্টের যে মান, শান্টের মান হয়ে যাচ্ছে জি ইন্টু এন মাইনাস ওয়ান। তো ইজি অঙ্ক, তোমরা যদি একবার দেখো তো আরামসে এটা করতে পারবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে গেল জি ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা যে অপশানটা পেলাম অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জি ইন্টু এন মাইনাস ওয়ান। তো খুবই ইজি অঙ্ক, তোমরা একটু প্র্যাকটিস করলে আরামসে করতে পারবে। তো দেখো এরপর আমরা 4-এর অঙ্কে চলে যাব। তো 4-এর অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, তো এটা আমি ক্লিয়ার করে নিই, তোমরা টুকে নাও খাতায়। যদি স্ক্রিনশট মারতে হয় স্ক্রিনশট মেরে নাও, ইজি অঙ্ক। স্ক্রিনশট যদি মারতে হয় স্ক্রিনশট মেরে নাও। দেখো এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা কি বলেছে, দেখো 4-এর অঙ্কের ক্ষেত্রে এটা একটু ক্লিয়ার করে নেওয়া জরুরি। দেখো নেক্সট 4, 4-এর অঙ্কটা দেখো।
চারেরটা কি বলেছে, সমান আধান, হয়তো সমান আধান, আমি আধানটা কিউ ধরে নিলাম। আচ্ছা, এবং গতিশক্তি, গতিশক্তিটাও সেম ই ধরে নিলাম। দুটি কণা সুষম চৌম্বক ক্ষেত্র, মানে চৌম্বক ক্ষেত্রটা সুষম, সেটা আমি বি ধরে নিলাম। বোঝা গেছে? লম্বভাবে প্রবেশ করছে, লম্বভাবে প্রবেশ করছে মানে এখানে থিটা কত ডিগ্রি, থিটা আমি 90 ডিগ্রি ধরে নিলাম। এটাও তোমাদেরকে আমি ফুল কনসেপ্টে বুঝিয়ে দেবো। একটা কণা বৃত্তপথে আবর্তন করছে, তো দেখো একটা কণা যদি বৃত্তপথে এরকমভাবে আবর্তন করতে থাকে, আমি ধরি এই দিক বরাবর আবর্তন করছি, এই পয়েন্টে তার বেগটা হবে এই দিক বরাবর, কেন্দ্রটা যদি এটা ধরা হয়, এবং হচ্ছে তোমার এই বি এর সাথে এখানে যে এইদিকে ভি এর ডাইরেকশন হবে এটা বেগের, আর এটা হবে বি এর ডাইরেকশন। তো বি আর ভি এদের মধ্যে কোণটা কত ডিগ্রি হবে, কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। চৌম্বক ক্ষেত্র এবং বেগের মধ্যে কোণটা হবে 90 ডিগ্রি। আচ্ছা, এবং হচ্ছে যে বলটা কাজ করবে, বলটা কাজ করবে তোমার কেন্দ্র বরাবর। কি বরাবর কাজ করবে? কেন্দ্র বরাবর হচ্ছে বলের ডাইরেকশন হবে। মাথায় ঢুকেছে? অভিকেন্দ্র বলের যে ডাইরেকশনটা সেটা হচ্ছে কেন্দ্র বরাবর হবে। তো এই যে এফ এর রিলেশনটা কি, এফ ইকুয়াল টু হচ্ছে বি কিউ ভি, বি কিউ ভি সাইন থিটা, বি কিউ ভি সাইন থিটা। বোঝা গেছে? আচ্ছা, বি চৌম্বক ক্ষেত্র, কিউ হচ্ছে আধান, ভি হচ্ছে বেগ, ভি হচ্ছে কণার হচ্ছে বেগ। আচ্ছা, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, আর তোমার কিউ হচ্ছে আধান, কিউ হচ্ছে আধান। তাহলে এখানে সব জিনিসের সেম, শুধু ভিটা পরিবর্তনশীল। আর থিটা 90 ডিগ্রি যদি বসাই, তাহলে এখানে তো হয়ে যাবে আমাদের বি কিউ ভি সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি 1, তাহলে বি কিউ ভি, তাহলে এফ এর মান আমরা কত পেয়ে গেলাম, এফ এর মান পেয়ে গেলাম বি কিউ ভি। তো তোমাদেরকে এটা বোঝানোর জন্য বলছি, কিন্তু অঙ্কটা এখান থেকে শুরু করবে না, অঙ্কটা ডাইরেক্ট তোমরা সূত্র ধরে শুরু করবে। তো সূত্রটা আগে আমরা প্রমাণ করে নিই। আচ্ছা, আবার এফটা অভিকেন্দ্র বল, তাহলে এফ এর মান হয়ে যাবে তোমার এম ভি স্কোয়ার আপন আর, আর যদি এর কেন্দ্রের ব্যাসার্ধ আর যদি হয়, তাহলে এই বৃত্তটার যে ব্যাসার্ধটা যদি আর হয়, তাহলে এটা এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমরা সমান করি, 1 আর 2 নম্বর ইকুয়েশনটা যদি আমরা সমান করি, আমরা এখানে ব্যাসার্ধের মানটা বের করতে চাইছি যে আর কত হবে। তো দেখো ইকুয়েশন দুটো সমান করলে আমরা কি পেয়ে যাব, এখান থেকে এম ভি স্কোয়ার আপন আর, এটা ইকুয়াল টু হয়ে যাবে বি কিউ ভি। তাহলে এখান থেকে একটা ভি কেটে যাবে, তাহলে এখান থেকে আর হয়ে যাবে এম ভি আপন বি কিউ। তো তোমরা ডাইরেক্ট এখানটাতে শুরু করবে, আর ইকুয়াল টু কত হয়ে যাবে, এম ভি আপন বি কিউব। বোঝা গেছে? আর ইকুয়াল টু এম ভি আপন বি কিউব। আচ্ছা, আবার কাইনেটিক এনার্জির ই এর মানটা কত, ই ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ই ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জিটাও সমান, কি সমান, কাইনেটিক এনার্জিটাও সমান। তো আমরা যদি আর এর সাথে ডাইরেক্ট কাইনেটিক এনার্জি রিলেশনটা বের করে নিই, তাহলে এখান থেকে দেখো ই এটা হয়ে যাবে হাফ, আচ্ছা ওপরে একটা এম গুণ করে দিই, এম স্কোয়ার ভি স্কোয়ার, নিচে একটা এম পড়ে থাকবে। তো আমরা যদি এখান থেকে গুণ করি, তাহলে এখান থেকে কত হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে দেখো 2m ই ইকুয়াল টু হয়ে যাবে এম স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে এখান থেকে এম ইন্টু ভি এর মানটা হয়ে যাবে রুট ওভার হচ্ছে 2। আচ্ছা, রুটের কোনো চিহ্ন আনতে হবে না, তোমরা ডাইরেক্ট স্কোয়ার দিয়ে এটা করে নিতে পারো। দেখো, তাহলে আমরা এখানে 2m পেয়ে গেলাম এম স্কোয়ার ভি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে এখান থেকে আরেকটা যদি স্কোয়ার করে দিই, আর স্কোয়ার হয়ে যাবে এম স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে হয়ে যাবে বি স্কোয়ার কিউ স্কোয়ার। বোঝা গেছে? তো এম স্কোয়ার ভি স্কোয়ার জায়গায় আমরা বসে দিচ্ছি 2m ই, আর নিচে বসে দিচ্ছি বি স্কোয়ার কিউ স্কোয়ার। তো লাস্ট পর্যন্ত আমরা যে ইকুয়েশনটা পেলাম হচ্ছে এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। এবার কোশ্চেনটা তোমরা পড়ো। কোশ্চেনটা বলেছে যেটা এটা সমান, তাহলে কার অনুপাত বের করতে বলেছে, কণাদের ভরের অনুপাত। তাহলে M1 M2 অনুপাত বের করতে হবে। তো প্রথম কণার ক্ষেত্রে, তো প্রথম যে কণাটা ঘুরছে তার বৃত্তের ব্যাসার্ধ R1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2। তাহলে আমরা এখানে R1 স্কোয়ার, এটা হচ্ছে R2 স্কোয়ার যদি বের করি, দেখো বিকিউ সেম, তাহলে বিকিউ কেটে যাবে, তাহলে ওপরে পড়ে থাকবে 2m1 ইন্টু U1, আর নিচে পড়ে থাকবে 2m2 এই 2। আচ্ছা, আবার U1 U2 দুজনেই সমান, তাহলে U1 U2 কেটে গেল, তাহলে U1 U2 যদি কেটে যায়, তাহলে এখান থেকে 2 কেটে যাবে। তাহলে এদের ভরের অনুপাত কত হলো, M1 আপন M2, এর মানটা আমরা পেয়ে গেলাম R1 স্কোয়ার আপন R2 স্কোয়ার। তো দেখো তোমাদের কোন অপশানটা সঠিক হচ্ছে,
এখানে তোমাদের অপশানটা তোমরা সঠিক পেয়ে যাবে। অপশান হচ্ছে এ, অপশান এ ইজ দ্য সঠিক অ্যান্সার। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের অঙ্ক। এবার হচ্ছে আমরা 5-এর দিকের অঙ্ক যাব। 5-এর যে অঙ্কটা বলেছে, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারকে বাঁকিয়ে বৃত্তের আকার দেওয়া হয়েছে। তো বৃত্তাকার তারটি আই প্রবাহমাত্রা বহন করছে। বৃত্তাকার তারটি কি প্রবাহমাত্রা বহন করছে? বৃত্তাকার তারটি আই প্রবাহমাত্রা বহন করছে। তো 5-এর অঙ্কটা দেখো। 5-এরটা ইজি অঙ্ক। বলছে যে বৃত্তাকারটি আই প্রবাহমাত্রা বহন করছে, তাহলে চৌম্বক ভ্রামক কত হবে? এর কি জানতে চাইছে? চৌম্বক ভ্রামক কত হবে এটা জানতে চাইছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এই যে সেটটা আমি করাচ্ছি, সেটটা তোমাদের প্রচুর ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই সেটটা ভালো করে করবে। তো দেখো, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারকে বাঁকিয়ে, তাহলে একটা তার আছে, এই তার, এর দৈর্ঘ্য এল, একে হচ্ছে বৃত্তাকার আকার দেওয়া আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখানে তোমরা কি পেয়ে যাবে? 2 পাই আর ইকুয়াল টু হচ্ছে এল। তাহলে এখানে আর ইকুয়াল টু কত? এল বাই 2 পাই। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের সম্পর্ক। এবার চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামকের ফর্মুলা তো দেখো, চৌম্বক ভ্রামক ইকুয়াল টু হবে এন আই এ। এন হচ্ছে পাক সংখ্যা। এন হচ্ছে কি? এন হচ্ছে পাক সংখ্যা। এন কি? এন হচ্ছে পাক সংখ্যা। তো এখানে পাক সংখ্যা কত? এখানে পাক সংখ্যা 1। তাহলে এখানে ডাইরেক্ট ফর্মুলা পেয়ে গেলাম আই ইন্টু এ। আচ্ছা, এখানে আই যেহেতু ছোট হাতে দিয়েছে, আইটা আমরা ছোট হাতের লিখছি। তাহলে এখানে ছোট হাতের আই লিখলাম। আচ্ছা, এ এর মানটা, যে বৃত্তের এ এর মান হয় পাই আর স্কোয়ার। তাহলে আই ইন্টু পাই। আচ্ছা, আর স্কোয়ারের জায়গায় তো এখানে আমরা বসিয়ে দেবো এল স্কোয়ার আপন হচ্ছে 4 পাই স্কোয়ার। দেখতে পাচ্ছ এই যে আর এর মানটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এটা হয়ে যাবে তোমাদের এল স্কোয়ার আই, আর নিচে পড়ে থাকবে 4 পাই। এল স্কোয়ার আই আপন 4 পাই। তাহলে কোন অপশনটা সঠিক হচ্ছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে কোশ্চেন দেখো, ছয়ের কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা এটা ক্লিয়ার করে নিলাম ছয়ের কোশ্চেনের ক্ষেত্রে। তো দেখো, ছয়ের প্রশ্নটা তো আশা করি তোমরা 5 অব্দি বুঝতে পেরেছো। ইজিলি তোমরা 10-15টা দিয়ে সেট প্র্যাকটিস করো। মোটামুটি তোমাদের গোটা বইয়ের যে এমসিকিউ এর যে কনসেপ্ট, সূত্র ভিত্তিক যে কনসেপ্টগুলো তোমাদের অটোমেটিক মনে থেকে যাবে। দেখো, 6 নম্বরটা কি বলেছে? এটি কুণ্ডলিতে প্রবাহমাত্রা পরিবর্তন হার এত বলে দিয়েছে। কুণ্ডলিতে 100 ভোল্ট তড়িৎচালক বলে আবিষ্ট হয়, সাবেশাঙ্ক। ইজি অঙ্ক, ইজি। তাহলে এখানে আমরা যে আবিষ্ট তড়িৎচালক বল, ই ইকুয়াল টু কত হবে? ই ইকুয়াল টু মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি। ওই যে এর ফর্মুলা কি? তাহলে মডিউলাস, যদি মড মান নিই তাহলে মাইনাসটা উঠে যাবে এল ইন্টু ডিআই আপন ডিটি। যেখানে এলটা হচ্ছে সাবেশাঙ্ক, তাহলে এল ইকুয়াল টু কত হবে? মড অফ ই। আচ্ছা, আমরা নিচেই বসাবো, এটা নিচে বসালে ডিআই আপন ডিটি হয়ে যাবে। তাহলে ই এর মান কত বল দিয়েছে? 100 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। আচ্ছা, ডিআই বাই ডিটি মানে প্রবণতা পরিবর্তনের হার এখানে দিয়ে দিয়েছে 50। একক হয়ে যাবে তোমার হেনরি। তাহলে অ্যান্সার হবে 2 হেনরি, রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে যে মানটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কত হেনরি? এটা হয়ে যাবে 2 হেনরি। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। সাতেরটা দেখো, সাতেরটা আরো ইজি অঙ্ক দিয়েছে। একটি রোধ দিয়ে দিয়েছে 12 ওহম। রোধ ইকুয়াল টু 12 ওহম। আর প্রতিরোধ মানে আমাদের জেড দিয়ে দিয়েছে কত? 15 ওহম। কি জানতে চাও? ক্ষমতা গুণাঙ্ক মানে হচ্ছে cos ফাই ইকুয়াল টু আর আপন জেড। তাহলে আর আপন জেড হয়ে যাবে 12/15। তো 12/15 যদি আমরা ভাগ করি, তো সঠিক অ্যান্সার হবে 0.8। 0.8, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে তার পরের অঙ্কটা কি বলে দিয়েছে? পরের অঙ্কটা বলে দিয়েছে আটেরটা কি বলেছে? শূন্য মাধ্যমে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিষয়ে কোনো তড়িৎচুম্বক তরঙ্গের গড় চুম্বক শক্তি। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের এটা ডিটেলস বড় কোশ্চেনের অ্যানালাইসিস আছে, মানে এটা পুরো সলিউশন আছে। তো এটা অনেক বড় সলিউশন। তোমরা ডাইরেক্ট অ্যান্সারটা মনে রাখবে। যখন আমি কনসেপ্ট ভিত্তিক এই চুম্বকের চ্যাপ্টারে যখন প্রশ্ন করাবো, তখন আমি এই প্রমাণটা তোমাদের করে দেবো। তো এটা তোমরা ডাইরেক্ট মনে রাখবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে b²/2 μ0। মাথায় ঢুকেছে? তারপরে 9-এর কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের মিরর থেকে দিয়েছে, অর্থাৎ তোমাদের অবতল দর্পণ থেকে একটা কোশ্চেন দিয়েছে 9-এরটা। বলছে আর বক্রতলের শ্রেষ্ঠ অবতল দর্পণ। তো আমরা ফার্স্ট একটা অবতল দর্পণ এঁকে নিই। এই হচ্ছে তোমাদের উত্তল দিকটা কেটে দিবে, এটা হয়ে যাবে তোমাদের অবতল দর্পণ। স্টেল লাইন আমরা টেনে নিলাম একটা।
যেমন তেমন করে বুঝে নাও, এটা স্ট্রেট লাইন, তো এটা হচ্ছে সি মানে বক্রতা আমাদের ব্যাসার্ধ, মানে এই বক্রতা কেন্দ্র সরি। আর এখান থেকে এই যে মেরু থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর, বলে দিয়েছে বক্রতা ব্যাসার্ধ। এর দর্পণের সামনে যে কোনো একটা জায়গায় এই পয়েন্টে আমি একটা বস্তু রেখেছি, তাহলে এর দূরত্ব হচ্ছে এক্স। আচ্ছা, বস্তুটা কিন্তু বাস্তব বস্তু, রিমাইন্ডেড, বস্তুটা কিন্তু বাস্তব। দেখো বস্তু রাখা হয়েছে, তাহলে বস্তুটা আমরা ধরছি, বস্তুটা কিরকম বস্তু, বাস্তব। তো বাস্তব বস্তুর ক্ষেত্রে ইউ অলওয়েজ পজিটিভ হবে, ইউ অলওয়েজ কি হবে, পজিটিভ। আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণে, অবতল দর্পণের এখান থেকে এফ কি হবে, এফ হয়ে যাবে পজিটিভ। অবতল দর্পণে আমরা এফ পজিটিভ ধরবো, বোঝা গেছে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা নেগেটিভ ধরবো, মাথায় ঢুকেছে। আচ্ছা, এখানে এফ এফ ইকুয়াল টু আমরা কি জানি, ফোকাস দৈর্ঘ্য আর আপন টু। তো মিরর ফর্মুলা থেকে 1/v প্লাস হচ্ছে 1/u ইকুয়াল টু 1/f, তাহলে মান বসিয়ে দিলে কেল্লা ফতে, তাহলে 1/v বের করতে হবে, প্লাস 1/u হচ্ছে 1/x, আর 1/f এর জায়গায় বসে হবে r/2, বা এটা হয়ে যাবে 2/r। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 1/v ইকুয়াল টু 2/r মাইনাস 1/x। রসাও করলে এখান থেকে হয়ে যাবে আর এক্স, আর আছে এক্স নেই, তাহলে হয়ে যাবে 2x, এক্স আছে আর নেই, এটা হয়ে যাবে মাইনাস আর। তাহলে এখান থেকে উল্টে দিই, তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে আর এক্স, আর নিচে হয়ে যাবে 2x মাইনাস আর। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আর এক্স 2x মাইনাস আর। তাহলে কোন অপশনটা সঠিক হয়ে যাবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটাও প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আচ্ছা নেক্সট দেখো, তো এটা ক্লিয়ার করে নিই আমি। নেক্সট তোমাদের দূরবীক্ষণ একটা কোশ্চেন দিয়েছে 10-এরটা। দূরবীক্ষণ দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে কতটা, 10। একটি দূরবীক্ষণে অভিনেত্রের ফোকাস হবে দ্বিগুণ করলে বিবর্ধন ক্ষমতা। আচ্ছা, বিবর্ধন ক্ষমতা এম, বিবর্ধন ক্ষমতা এম হচ্ছে f0 আপন হচ্ছে fe। তো এখানে কোনটা কি লিখে দিচ্ছি, f0, এখানে জিরো মানে হচ্ছে ও, মনে রাখবে তোমরা, অবজেক্ট। তাহলে এটা অভিলক্ষের, অভিলক্ষের, অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য, অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য, বোঝা গেছে। আর এফই মানে হচ্ছে আইপিস, চোখের কাছে আমাদের যে লেন্স, চোখের কাছে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অভিনেত্র। তাহলে এটা হচ্ছে অভিনেত্র, অভিনেত্র অর্থাৎ দূরবীক্ষণের যেই দিকে আমরা চোখটা দিই, অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য, বোঝা গেছে। দূরবীনের যেখানে আমরা চোখটা ঠেকাই সেটা হচ্ছে অভিনেত্র, আর যে দিকটা দিয়ে আমরা দেখি বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের অভিলক্ষ্য। কোনটার ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, এফ ই। আচ্ছা, তাহলে m1 হয়ে যাবে কত, m1 হয়ে যাবে f0, আর নিচে হয়ে যাবে 2fe। তাহলে f0/fe হচ্ছে m, তার নিচে হয়ে যাবে 2। তাহলে নতুন যে বিবর্ধন ক্ষমতা m1 সেটা কি হচ্ছে, নতুন বিবর্ধন ক্ষমতা হচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে পরম তাপমাত্রা টিতে এম ভরের তাপীয় নিউটনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই সেটটাতে যে কটা কোশ্চেন আছে তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এরকম আমি তোমাদের 10 থেকে 15টা সেটের এমসিকিউ টোটালি করে দেবো, তোমরা চ্যানেলটাকে অবশ্যই ফলো করে থাকো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে তোমাদের 11 কোশ্চেন, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলটা। আচ্ছা, ডি বগলির তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। তাহলে এখান থেকে পি হচ্ছে ভরবেগ, ভরবেগ হচ্ছে এইচ বাই এম ভি আমরা লিখতে পারি। তো এম ভিটাকে চেঞ্জ করতে হবে আমাদেরকে কি থেকে, কাইনেটিক এনার্জি থেকে। তো কাইনেটিক এনার্জি চেঞ্জ করতে পারলে কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা আবার লিখতে পারবো। তো এখান থেকে যে মানটা হয়ে যাবে ই ইকুয়াল টু তোমাদের যে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে ওপর নিচে আমরা এম গুণ করি, তাহলে এটা হয়ে যাবে এম স্কোয়ার, এটা হয়ে যাবে ভি স্কোয়ার, নিচে একটা এম দিয়ে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে হচ্ছে 1 নম্বর আমরা যদি সমীকরণ দিই, তাহলে এখান থেকে হয়ে যাবে হাফ এম ভি একসাথে স্কোয়ার, নিচে হয়ে যাবে তোমাদের এম। তাহলে এখান দিয়ে আমাদের হয়ে যাবে এম ভি হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে 2m e। তাহলে এখান থেকে এম ভি কত হয়ে যাবে, এম ভি হয়ে যাবে √2m e, বোঝা গেছে। আচ্ছা, এই মানটা যদি 1 নম্বর সমীকরণে আমরা বসাই, তাহলে আমরা ল্যামডা ইকুয়াল টু পেয়ে যাবো h/√2m e, মাথায় ঢুকেছে, √2m e। এই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন।
আচ্ছা, এবার কি নিউটন বলে দিয়েছে এখানে, দেখো তাপীয় নিউটন বলে দিয়েছে। তাহলে আমরা তাপীয় নিউটনের ক্ষেত্রে থার্মাল নিউটনের ক্ষেত্রে কি হবে? থার্মাল নিউটনের ক্ষেত্রে ই ইকুয়াল টু হয় 3/2 কে বি ইন্টু যে পরম উষ্ণতা টি। বোঝা গেছে? তাহলে এই মানটা আমরা এখানে যদি বসিয়ে দিই, তাহলে ল্যামডা ইকুয়াল টু হয়ে যাবে H/√2 এম, ই এর জায়গায় 3/2 ইন্টু কে বি ইন্টু টি। তাহলে এখানে 2 যদি কেটে যায়, তাহলে এখানে ফাইনাল অ্যান্সার আমাদের পেয়ে যাবো ল্যামডা ইকুয়াল টু H/√3 এম কেবি ইন্টু টি। 3 m kb ইন্টু টি। তাহলে কোন অপশনটা সঠিক হয়েছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই ইজি কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, এরপর আমাদের আসছে আমরা 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা পাবো, কি বলেছে এখানে, আর যদি সেন্টিমিটার ইনভার্সে রিডবার্গ ধ্রুবক হয়, তাহলে হাইড্রোজেন পরমাণু যে অংশের তরঙ্গদৈর্ঘ্য থেকে কোনো নিঃসরণ বিকিরণ হয় না, সেই রেঞ্জটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা সাধারণত যে প্রথম 3টে যে সিরিজ হয়, তো এটা ক্লিয়ার করে নিই, তোমাদের বোঝাতে সুবিধা হবে। তো দেখো, যে হাইড্রোজেন শ্রেণী আছে, প্রথম যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে তোমাদের লিম্যান সিরিজ। তো প্রথম সিরিজটা এটা আছে লিম্যান। তো লিম্যান আমি একটা তোমাদের করে দেখাবো, বাদ বাকি মুখে মুখে বলে দেবো। লিম্যান শ্রেণীর ক্ষেত্রে কি হয়? 1/λ ইকুয়াল টু r/1/1² মাইনাস 1/n²। তো এখানে প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে যে রশ্মিটা নির্গত হবে বা বিকিরণটা নির্গত হবে, তার এন এর মানটা ইনফাইনাইট হবে। এন এর মানটা কত হবে? তো আমরা এখানে ইনফাইনাইট ধরে নেবো। আচ্ছা, এই যে প্রথম দিকটা তোমরা মেলাবে, সবসময় প্রথম দিকটা মেলাবে। তার মানে 1 নম্বর থেকে টোটাল শুরু হয়ে যাবে ইনফাইনাইট পর্যন্ত এরা রশ্মি বিকিরণ করতে থাকবে। তাহলে প্রত্যেকে যদি এন এর মানটা আমরা ইনফাইনাইট করি, তাহলে এখানে 1/λ যেটা পেয়ে যাব, তাহলে এটা হয়ে যাবে 1/λ ইকুয়াল টু আর। তাহলে এটা ল্যামডা ইকুয়াল টু কত? এখানে এন ইকুয়াল টু ইনফাইনাইট। তাহলে এখানে 1/r। দেখো 1/r বোঝেছে, তার মানে এই সিরিজটা থেকে বিকিরণ নিশ্চিত হবে। তো দ্বিতীয়টাতে কি আছে আমাদের দেখার দরকার নেই। বোঝা গেছে? আচ্ছা, 2 নম্বর যে সিরিজটা বামারের ক্ষেত্রে কত থেকে শুরু হয়? বামারের ক্ষেত্রে 1/λ ইকুয়াল টু আর 1/2² থেকে শুরু হয়, মাইনাস 1/n²। ইনফাইনাইট পর্যন্ত বিকিরণ চলবে। এন এর মানটা ইনফাইনাইট যদি বসাই, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 1/λ ইকুয়াল টু r/4। তাহলে ল্যামডা ইকুয়াল টু 4/r। তো এই সিরিজটাতেও যেখানে 4/r আছে, দেখো এই সিরিজটা থেকেও বিকিরণ চলবে। তো এইখানে কি আছে দ্বিতীয়টাতে আমাদের দেখার দরকার নেই। 3 নম্বর প্যাসিনের ক্ষেত্রে কি হয়? প্যাসিনের ক্ষেত্রে ওই 1/λ ইকুয়াল টু আর ইন্টু 1/3² মাইনাস 1/n²। তো এটারও এন এর মানটা ইনফাইনাইট, কেন ইনফাইনাইট পর্যন্ত বিকিরণ চলতে থাকবে 3 নম্বর কক্ষপথ থেকে। তাহলে এখান থেকে এই মানটা হয়ে যাবে r/9। তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়াল টু পেয়ে যাবো 9/r। বোঝা গেছে? 9/r। দেখতে পেয়েছো? দ্বিতীয়টাতে কি আছে আমাদের দেখার দরকার নেই। তো একমাত্র আমরা যে বি এর অপশনটা পড়ে আছে, বি এর অপশনে কোনো সিরিজের ক্ষেত্রে 7/5r পাবো না। সুতরাং 7/5r থেকে 19/5r, দ্বিতীয়টা কি আছে আমাদের দেখার দরকার নেই। এটা থেকে কোনো বিকিরণ নিঃসরণ হবে না। তো বোঝা গেছে? এই ছিল তোমাদের 12 কোশ্চেনটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট 13 দাগের যে কোশ্চেনটা, 13 দাগের প্রশ্নটা বলছে এলইডি তৈরিতে কি ব্যবহার করা হয়? ডাইরেক্ট তোমাদের কোশ্চেন পুছে দিয়েছে, এটা হবে ইন্ডিয়াম ফসফাইড। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট যে লাস্ট যে কোশ্চেনটা এখানে বলেছে তোমাদের, লাস্ট এখানে হচ্ছে 14 যে কোশ্চেনটা বলেছে, 14 কোশ্চেনটা বলছে বিস্তার মডুলেশন সর্বোচ্চ বিস্তার এবং সর্বনিম্ন বিস্তার। সর্বোচ্চ বিস্তার হচ্ছে এ ম্যাক্স ইকুয়াল টু কত ভোল্ট দিয়েছে? 25 ভোল্ট। এ মিনিমাম কত দিয়েছে? এ মিনিমাম দিয়েছে তোমাদের 5 ভোল্ট। আচ্ছা, মডুলেশন সূচক, তো আমরা এখানে লিখে নিচ্ছি মডিউলেশন সূচক। সূচকের ফর্মুলা কি? তো এ ম্যাক্স মাইনাস এ মিন আপন এ ম্যাক্স প্লাস হচ্ছে এ মিন। তাহলে এখানে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 25 মাইনাস 5, আর নিচে যাবে 25 প্লাস 5, তাহলে 20/30। তো সঠিক অ্যান্সার 2/3।
তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল তোমাদের ফার্স্ট সেটের তোমাদের 14টা এমসিকিউ। তো আশা করি তোমরা এই 14টা এমসিকিউ বুঝতে পেরেছো, এবং যদি কারো কোনো কোশ্চেনে কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা কমেন্ট করে জানাও যে কীরকম টাইপের তোমাদের ভিডিও লাগবে পরীক্ষার আগে পর্যন্ত ফিজিক্সের টপিকে, 11 এবং 12 ওভাইসেনের ক্ষেত্রে। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়তে থাকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।